প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের যে যেখান থেকে আজকের এই ক্লাসটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা শিখব বিসিএস এর বাস্তব সংখ্যার একটি ক্লাস এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ এটাই হলো একেবারে পাটিগণিতের প্রথম ক্লাস বা ম্যাথের যে বেসিক যে ক্লাস, সেটা কিন্তু এই হলো আপনার এটা একটু দেখি। আমরা প্রথমে দেখি পৃথিবীতে অঙ্ক, আসলে অঙ্ক হলো পৃথিবীতে প্রথম উৎপত্তি, এবং অঙ্ক হচ্ছে যে কোনো গণিতের প্রকাশভঙ্গি, গণিতের প্রকাশভঙ্গি। মনে করেন আপনি আপনার হাতে দুইটা কলম আছে, আপনি কীভাবে প্রকাশ করেন যে দুইটা কলম আছে, বা সেটাকে মুখে প্রকাশ করতে পারেন, লিখে প্রকাশ করতে পারেন, সেটাকে আপনি হলে কোনো চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারেন, বা সেটাকে আপনি বলতে পারেন যে এটা এইভাবে আসছে। এইভাবে নানাবিধ উপায়ে কিন্তু এগুলো প্রকাশ করা যায়। তাইলে এই অঙ্ক পৃথিবীতে মোট 10টা, এই অঙ্ক পৃথিবীতে মোট 10টি। এটা নিশ্চয়ই আমরা সবাই জানি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মোট 10টি। এই যে অঙ্ক 10টা, এই অঙ্ক আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে যে সার্থক অঙ্ক, সার্থক, একটা সহকারী, সার্থক এবং সহকারী। এই অঙ্ক ইংলিশ কিন্তু ডিজিট, অঙ্ক ইংলিশ হচ্ছে ডিজিট। এটা দুই প্রকার, সার্থক হলো সিগনিফিকেন্ট আর সহকারী হচ্ছে ইনসিগনিফিকেন্ট ডিজিট। তাহলে কয় প্রকার? দুই প্রকার। একটা হলো সিগনিফিকেন্ট ডিজিট আর একটা হচ্ছে ইনসিগনিফিকেন্ট ডিজিট। কয় প্রকার? দুই প্রকার। সিগনিফিকেন্ট ডিজিট এবং ইনসিগনিফিকেন্ট ডিজিট কয় প্রকার? দুই প্রকার। সিগনিফিকেন্ট ডিজিট এবং হচ্ছে ইনসিগনিফিকেন্ট ডিজিট কয় প্রকার? দুই প্রকার। সিগনিফিকেন্ট ডিজিট এবং ইনসিগনিফিকেন্ট ডিজিট। এই যে সিগনিফিকেন্ট ডিজিট বলতে বুঝি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। আর সহকারী যেটা, সেটাও শুধুমাত্র 0। তাহলে 0 এমন একটা অঙ্ক যার নিজস্ব কোনো মান নেই। কিন্তু নিজস্ব মান না থাকলে কী হবে ভাই? 0 কিন্তু তার পাশে ডান পাশে যে কোনো বসান, যেমন 5, তার পাশে 0 বসান 50। যত 0 ডাইনে বাড়াই থাকবে তত ভ্যালু বাড়বে। বাট 5 রেখে সামনে বামে যদি 0 দেন, যত 0 দেন না কেন, এই 0র কোনো ভ্যালু হবে না। অর্থাৎ 0 নিজের কোনো মান নাই। 0 নিজের মান না থাকলে কী হবে? 0 নিজের মান না থাকলেও 0 কিন্তু কোথাও বসে হলো কিন্তু করতে পারে। একটু দেখেন, ওকে একটু দেখেন। তাহলে 0, তাহলে আমরা কী দেখলাম? আমরা দেখলাম হচ্ছে কি যে অঙ্ক হলো দুই রকম। অঙ্ক কি? একটা হলো যে সার্থক যার নিজের ভ্যালু আছে, সেটা হলো সার্থক। আর যার নিজের ভ্যালু নাই, সে অন্যের উপর ডিপেন্ড করে, তাকে অন্যকে হেল্প করে, সেটা কিন্তু হচ্ছে অন্যকে যে হেল্প করে সেটা হচ্ছে আমার সহায়ক। হ্যাঁ, ক্লিয়ার কথা? সেটা হলো কি? সহায়ক। অন্যকে যারা হেল্প করে সেটা হলো কি? সহায়ক। একটু ক্লিয়ারলি বুঝতে পারলে কাইন্ডলি একটু লিখেন, স্যার বুঝতে পেরেছি, ইয়েস নো লিখবেন প্লিজ। একটু লেখেন এবং দ্রুত যুক্ত হয়ে যান। অনেকেই যুক্ত হবে আশা করতেছি। একটু দেখি, সময় লাগবে। এখন তো আপনাদের মোটামুটি একদম রিল্যাক্স টাইম, এখন আপনি নিঃসন্দেহে ক্লাস করতে পারবেন আশা করি। ওকে, তাহলে গেল এটা। তারপর দেখি হচ্ছে আমরা যে এদের তাহলে সার্থক কয়টা? সার্থক হচ্ছে অঙ্ক হচ্ছে 9টা এবং হচ্ছে সহকারী হচ্ছে 1টা। মোট অঙ্ক হচ্ছে কয়টা? 10টা। এখন 0 আমরা একটু লেকচার শিটে যাই। আগেই বলেছি আপনাদেরকে আমরা পিডিএফ শিট দিব। পিডিএফ শিট পেয়েছেন কিনা? পেয়ে থাকলে কাইন্ডলি একটু জানাবেন যে স্যার পেয়েছি। যদি পিডিএফ শিট পেয়ে থাকেন তাহলে কাইন্ডলি একটু জানাবেন স্যার পিডিএফ শিট পেয়েছেন। একটু দেখেন অঙ্ক। তাহলে কি অঙ্ক হচ্ছে? গণিতে অঙ্ক বলতে 0 থেকে 10 পর্যন্ত 10টি প্রতীককে বোঝায় এবং মোট অঙ্ক হচ্ছে 10টা। এর আগে দুইটা কথা দেখেন, ব্রহ্মগুপ্ত এবং আর্যভট্ট সম্পর্কে আপনাদের পরিচিত হওয়াটা কিন্তু খুবই জরুরি। কেননা ব্রহ্মগুপ্ত তিনি হচ্ছেন একজন ভারতীয় গণিতবিদ এবং ভারতীয় জ্যোতির্বিদ। তিনি হচ্ছেন শূন্যের প্রথম ধারণা কিন্তু তিনিই দেন, ব্রহ্মগুপ্ত। তবে লাইমলাইটে বা প্রকাশে আসছে কিন্তু হচ্ছে শূন্য সংক্রান্ত তথ্য বা শূন্যের আবিষ্কারক কিন্তু আর্যভট্ট। এই আর্যভট্ট ছিলেন ব্রহ্মগুপ্তের ছাত্র। খুব খেয়াল করবেন, ব্রহ্মগুপ্তের ছাত্র ছিলেন এই আর্যভট্ট, এবং তিনি কিন্তু আবার পাটিগণিতের জনক। আর্যভট্ট তিনি কিন্তু আবার পাটিগণিত জনক। এই ক্লাসটা আপনার জন্য অনেক এফেক্টিভ হবে। ক্লাসটা করে দেখেন, আপনার ভালো লাগবে। কেননা
এই ক্লাসটাতে অনেক তথ্য আপনি শিখবেন, অজানা অনেক জিনিস শিখবেন। তাহলে শূন্যের জনক কিন্তু আর্যভট্ট, শূন্যের জনক হচ্ছে আর্যভট্ট। তাহলে আমরা কি দেখলাম, ব্রহ্মগুপ্ত তিনি কিন্তু প্রথমে শূন্যের ধারণা দেন, যে শূন্যের যে শূন্য নামে কোনো কিছু আছে সেটার ধারণা প্রথমে দেন কিন্তু ব্রহ্মগুপ্ত, এবং তারই ছাত্র আর্যভট্ট, তিনি হচ্ছে বেসিক্যালি শূন্যের জনক, এবং তিনি আবার পাটিগণিতের জনক। একটু দেখেন কাজে লাগবে, তিনি আবার পাটিগণিতের জনক। তাহলে তথ্যটা শিখলাম। তাহলে অপশানে যদি থাকে আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্ত, তাহলে কিন্তু বেসিক্যালি ব্রহ্মগুপ্ত অ্যান্সার হবে। একটু কাইন্ডলি ঝটপট জানাবেন বুঝতে পারছেন কি না। যদি পিডিএফ শিট না পেয়ে থাকেন তাহলে নো লেখেন, পিডিএফ শিট না পেয়ে থাকে নো লেখেন। বেসিক্যালি এটা বিসিএসের ক্লাস, এজন্য বেসিক্যালি অনেকে হয়তো শিট পান নাই, তবে এখানে আপনাদের শেখার অনেক কিছু আছে। একটু দেখেন, তাহলে এখন এই যে ডিজিট দেখলাম, ডিজিট দুই প্রকার, একটাকে বলছিলাম সেটা হলো সিগনিফিক্যান্ট ডিজিট এবং ইনসিগনিফিক্যান্ট ডিজিট। ইনসিগনিফিক্যান্ট হলো একটা মাত্র শূন্য, আর বাকি 9টা হলো সিগনিফিক্যান্ট ডিজিট। শূন্য সংক্রান্ত কয়েকটি তথ্য দেখব। শূন্য একটি অঋণাত্মক বাস্তব পূর্ণ সংখ্যা। একটু খুব শূন্যের আবিষ্কারক ব্রহ্মগুপ্ত, কিন্তু শূন্যকে পরবর্তী ব্যাপকভাবে ব্যাখ্যা করেন তারই শিষ্য আর্যভট্ট। আর্যভট্টকে দশমিক সংখ্যার প্রচলন করেন, এবং পাটিগণিতের জনক হলো ব্রহ্মগুপ্ত। যদি অপশানে ব্রহ্মগুপ্ত না থাকে তাহলে কিন্তু আর্যভট্ট অ্যান্সার। ওকে, তাহলে শূন্য সংক্রান্ত তথ্যগুলো কি কি? শূন্য একটি অঋণাত্মক, শব্দগুলো খুব ভালো করে দেখবেন। অঋণাত্মক, শূন্য একটি অঋণাত্মক বাস্তব, শূন্য একটি অঋণাত্মক বাস্তব পূর্ণ সংখ্যা, শূন্য একটি অঋণাত্মক বাস্তব পূর্ণ সংখ্যা। অঋণাত্মক, আপনি দেখেন সংখ্যা রেখা দেখাইলে এটা যদি শূন্য হয় এদিকে কিন্তু +1, এদিকে +2, এদিকে +3, এভাবে এদিকে -1, এদিকে -2, এদিকে -3। তাহলে শূন্য কিন্তু কোনো আগে কিন্তু কখনো দেখছেন এরকম +-5 লেখি, বাট শূন্যর আগে কখনো +- লিখে দেখছেন? কখনোই কিন্তু আপনি দেখেন নাই। শূন্যর আগে কখনো কিন্তু +- আমরা ইউজ করি না, শূন্যের আগে কখনো +- ইউজ করি না। তাহলে শূন্য একটি অঋণাত্মক, খুব 3টা শব্দ মনে রাখবেন ভালো করে। শূন্য একটি অঋণাত্মক বাস্তব এবং পূর্ণ সংখ্যা, শূন্য একটি অঋণাত্মক বাস্তব এবং পূর্ণ সংখ্যা, শূন্য একটি অঋণাত্মক বাস্তব এবং পূর্ণ সংখ্যা। দয়া করে কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন কাইন্ডলি একটু জেলার নাম লিখবেন। স্যার আমি এই জেলা থেকে যুক্ত হয়েছি। কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন কাইন্ডলি একটু জেলার নাম লিখবেন। ওকে, তাহলে আমরা শূন্য সংখ্যার তথ্যগুলো শিখে ফেললাম। এখন দেখেন এই যে ডিজিট শিখলাম, ডিজিট থেকে জন্ম হয় হচ্ছে সংখ্যার। তাহলে আমরা প্রথমে দেখলাম ডিজিট, ডিজিট মানে অঙ্ক, ডিজিট মানে অঙ্ক, যেমন ছিল কি 0, 1, 2 এভাবে। এই ডিজিট থেকে উৎপত্তি হচ্ছে নাম্বার। নাম্বার তৈরি হয় দুইভাবে। নাম্বার যেমন 420, এটা কিন্তু একটা নাম্বার। এই নাম্বার তৈরি হওয়ার উপায় হচ্ছে দুইটা, অর্থাৎ এই যে নাম্বার, এই নাম্বার গঠিত হয় দুইভাবে। এই যে নাম্বার গঠিত হয় কয়ভাবে? দুইভাবে। এক হচ্ছে 2 বা ততোধিক অঙ্ক দ্বারা নাম্বার গঠিত হয়, যেমন 420, 4 to 0 তিনটাই হলো অঙ্ক। একইভাবে অঙ্কের সাথে পদার্থিত নির্দেশক বা আর্টিকেল যুক্ত হয়ে, আর্টিকেল কোনটা? টিটা, খানাখানি ইত্যাদি। যেমন 5 একটি অঙ্ক, তার সাথে টি যুক্ত হয়ে 5টি, এই 5টি কিন্তু একটা অঙ্ক। তাহলে অঙ্ক গঠন, সংখ্যা গঠনের প্রক্রিয়া হলো দুইটা। সংখ্যা গঠনের প্রক্রিয়া কয়টা? দুইটা। এক হলো সংখ্যা হচ্ছে 2 বা ততোধিক অঙ্ক দিয়ে সংখ্যা গঠিত হবে, আর দ্বিতীয়টা হচ্ছে এই সংখ্যা গঠনের ক্ষেত্রে অঙ্কের সাথে পদার্থিত নির্দেশক যুক্ত হয়ে সেখানে আমার সংখ্যা গঠিত হবে। একটু ক্লিয়ারলি যদি বুঝতে পারেন কাইন্ডলি একটু ডান লিখবেন। যদি বুঝে থাকেন কাইন্ডলি একটু ডান লিখবেন। যদি বুঝে থাকেন কাইন্ডলি একটু ডান লিখবেন। স্যার বুঝতে পারছি। আমার বাড়ি হলো সাতক্ষীরা। এখানে সাতক্ষীরার কে কে আছেন? যদি ইয়েস লেখেন, দেখি সাতক্ষীরার কেউ আছেন কিনা। এখন আমরা শিখবো হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে এতক্ষণ আমরা শিখলাম হচ্ছে কি? এতক্ষণ আমরা শিখলাম হচ্ছে জাস্ট কি আমরা শিখলাম হলো অঙ্ক, তারপর শিখলাম সংখ্যা। এখন আমরা শিখবো হচ্ছে বাস্তব সংখ্যা। যে সকল সংখ্যাকে সংখ্যা রেখায় প্রকাশ করা যায়, বর্গমূল করা যায়, তাকে বাস্তব সংখ্যা বলে। তাহলে সকল মূলদ এবং অমূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা। একটুখানি আমরা একটু চার্টে যাই। তাহলে প্রথমে শিখলাম আমরা অঙ্ক, খুব খেয়াল করবেন অঙ্ক থেকে শিখলাম আমরা সংখ্যা, খুব খেয়াল করবেন। সংখ্যা থেকে শিখবো আমরা হচ্ছে সংখ্যা 2 প্রকার, বাস্তব সংখ্যা এবং হচ্ছে অবাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা এবং হচ্ছে অবাস্তব সংখ্যা। তাহলে এখন দেখেন বাস্তব সংখ্যা আর দ্বারা প্রকাশ করা হয়
এবং অবাস্তব সংখ্যাকে ছোট হাতের আই দ্বারা প্রকাশ করা হয়। একটা বিষয় মনে রাখবেন যে পৃথিবীতে অবাস্তব সংখ্যার পরিমাণ কিন্তু কম। অবাস্তব সংখ্যা শিখতে পারলে আমরা বলে দিতে পারো বাকি সকল সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা। যদি আমরা অবাস্তব সংখ্যা চিনতে পারি তাহলে বাকি সকল সংখ্যা কি বলবো আমরা? বাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা যে আই, এটা আসলে উৎপত্তি হয়েছে ইমাজিনারি থেকে, ইমাজিনারি। এবং এই অবাস্তব সংখ্যার জনক হচ্ছেন অয়েলার। একটু খুব ভালো করে দেখেন, আমি ওর নাম রাখছি বয়লার। কেন বয়লার তার কারণটা বলি। কারণ হচ্ছে যে ব্রয়লার যে মুরগি, একটু দেখেন ব্রয়লার যে মুরগি, এই ব্রয়লার মুরগির কিন্তু হচ্ছে আমরা না এই পাশে লিখি, এখানে যদি দেখা না যায় ওয়েলার, একে এখন মনে দেখা যাচ্ছে, হ্যাঁ ওয়েলার। একটু দেখেন এই যে নাম হলো ওয়েলার, অ ইয় লয়কার র। তাহলে অবাস্তব সংখ্যার জনক হচ্ছে ওয়েলার, অবাস্তব সংখ্যার জনককে ওয়েলার। এবং ওয়েলার আমি দুষ্টামি করে এর নাম কেন রাখছি ওয়েলার, তার কারণ হচ্ছে যে অয়েলার হচ্ছে জার্মান গণিতবিদ। এবং দেখেন ওই ব্রয়লার মুরগি খাওয়া আর মিথ্যা কথা বলা কিন্তু সমান। ব্রয়লার মুরগি খাওয়া আর মিথ্যা কথা বলা কি সমান। তার মানে এর কোনো স্বাদ গন্ধ নাই। একটা সময় ছিল যখন কিনা মানুষ মানে গ্রামে মুরগি রান্না করলে যদি কিনা দরজা খুলে দিলে 8-10টা বাড়ি মুরগির গন্ধে ঘ্রাণে ভরে যাইতো। দিন যাচ্ছে আর ঘ্রাণ কিন্তু কমে যাচ্ছে। ব্রয়লার তো ঘ্রাণই নাই। যারা হোস্টেলে থাকেন বা মেসে থাকেন তারা ওই যে ব্রয়লার মুরগি রান্না করলে ও ব্রয়লার মুরগি খাওয়ার আলু সিদ্ধ খাওয়া সমান। তাই ওর নাম রাখছে আমি অয়েলার, আসলে ওর নাম হচ্ছে ব্রয়লার, নাম রাখছে অয়েলার। এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। অবাস্তব সংখ্যার এটির জনককে, অবাস্তব সংখ্যার এটির জনককে, অবাস্তব সংখ্যার এটির জনককে, অবাস্তব সংখ্যার জনক হচ্ছে অয়েলার। মনে থাকবে এখন। এবং দেখেন তাহলে আমরা দেখব এই অবাস্তব সংখ্যা যে অয়েলার আই দ্বারা প্রকাশ করা হয়, এটি চেনার উপায় কি। খুব চমৎকার কিছু কথা বলবো, কাজে লাগবে। চেনার উপায়, আপনি যখন চেনার উপায় শিখবেন আপনি দেখলেই বুঝবেন এটা অবাস্তব সংখ্যা। অয়েলার বা আই এটার জনককে। তবে এটা চেনার উপায় শেখার আগে অবাস্তব সংখ্যার উৎপত্তিটা শেখাটা খুবই জরুরি। তাহলে প্রথমে আমরা চেনার উপায়টা শিখে নেই। 1 নাম্বার উপায় হলো যে আই সংক্রান্ত আই সংক্রান্ত সকল রাশি অবাস্তব। আই সংক্রান্ত সকল রাশি অবাস্তব। বিসিএস এর ক্লাস অত্যন্ত গোছানো ক্লাস। আই সংক্রান্ত সকল রাশি গোছানো ক্লাস, আপনারা আজকে ক্লাস করলেই বুঝবেন। আই সংক্রান্ত সকল রাশি হচ্ছে অবাস্তব। আই সংক্রান্ত সকল রাশি অবাস্তব। যেমন আমরা বলতে পারি হচ্ছে শুধু আই প্লাস মাইনাস আই, তারপর 5 প্লাস আই, 5 মাইনাস আই, 5 ভাগ আই, 5 গুণ আই। একটু দেখেন কত রকম দেখলাম, গুণ যোগ ভাগ বিয়োগ যাই থাকুক না কেন, ছোট্ট একটা আই সাথে থাকলেই সেটি হলো, ছোট্ট একটা আই সাথে থাকলেই সেটি কিন্তু হচ্ছে অবাস্তব সংখ্যা। ক্লিয়ার? যদি আই থাকে তাহলে সেই সংখ্যাটা অবাস্তব সংখ্যা। যদি আই থাকে তবে সেই সংখ্যাটা অবাস্তব সংখ্যা। খালি একটা আই থাকলেই বুঝবেন ওই সংখ্যাটা অবাস্তব সংখ্যা। আমরা ক্লাসের শেষ পর্যায়ে কতগুলো কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। তো এই কোশ্চেনগুলো যখন সলভ করব তখন দেখবেন কত মজার কিছু জিনিস আপনার সামনে চলে আসবে। তাহলে আই সংক্রান্ত সকল রাশি হলো অবাস্তব সংখ্যা। তাহলে কি দেখলাম? আই সংক্রান্ত সকল রাশি হচ্ছে অবাস্তব সংখ্যা। 2 নাম্বার দেখব যে বর্গমূলের ঋণাত্মক। খুব খেয়াল করে দেখবেন যে আমরা এরকম যে দেখি 81, তাহলে এই সংখ্যাটা কি আসলে দেখেন ঋণাত্মক বাস্তব সংখ্যার বর্গমূল। এই শব্দটা লেখেন ভালো করে, ঋণাত্মক বাস্তব সংখ্যার বর্গমূল। ঋণাত্মক বাস্তব সংখ্যার বর্গমূল, এটা কিন্তু অবাস্তব। কি বললাম? ঋণাত্মক বাস্তব সংখ্যার বর্গমূল, এটা কিন্তু অবাস্তব। ঋণাত্মক বাস্তব সংখ্যার বর্গমূল, ঋণাত্মক বাস্তব সংখ্যার বর্গমূল, ঋণাত্মক বাস্তব সংখ্যার বর্গমূল হচ্ছে ঋণাত্মক বাস্তব সংখ্যার বর্গমূল হচ্ছে অবাস্তব। ঋণাত্মক বাস্তব সংখ্যার বর্গমূল হচ্ছে অবাস্তব। ঋণাত্মক বাস্তব সংখ্যার বর্গমূল অবাস্তব। এতটুকু ক্লিয়ার হলে কাইন্ডলি একটু ডান লিখবেন, এতটুকু বুঝতে পারলে ডান লিখবেন। মাত্র 2টা নিয়ম শিখলাম। আই থাকলে আমরা বুঝবো অবাস্তব সংখ্যা, এবং যদি ঋণাত্মক এইটা যদি থাকে সেটা কিন্তু আমরা শিখবো হচ্ছে কি, সেটা হচ্ছে আমার ঋণাত্মক বাস্তব সংখ্যার বর্গমূল হচ্ছে অবাস্তব। এখন দেখেন অবাস্তব সংখ্যার উৎপত্তি দেখব, কোত্থেকে আসছে অবাস্তব সংখ্যা। বেসিক্যালি আমার সিলেবাসে কিন্তু অবাস্তব সংখ্যা নাই, কিন্তু পরীক্ষায় কোশ্চেন হয়
অবাস্তব সংখ্যা থেকে। খুব মজার একটা বিষয় কিন্তু অবাস্তব সংখ্যার উৎপত্তি, এই ভদ্রলোকের উৎপত্তি কোথায় হয়েছে এটা জানাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি জানতে পারবেন এর উৎপত্তি কোথায়, তখন মজা পাবেন পড়ে অনেক। আমরা নর্মালি একটা সংখ্যা জানি যে এই 5-এর স্কোয়ার করলে সবসময় কিন্তু 25। যদি আপনি মনের ভুলে এই কাজ কখনো করেন 5-এর স্কোয়ার সমান 25, তাহলে আপনারে পাবনা একটা সিট বুক করে দিয়ে বলো বাবা ওকে পাবনা রেখে আসো। কারণ কোনো বর্গ সংখ্যার মান কখনো ঋণাত্মক হয় না। 5-এর স্কোয়ার করলে সবসময় কিন্তু 25 হয়, -25 হওয়ার সুযোগ নেই। তার কারণ হচ্ছে +5 যদি আপনি বর্গ করে দেন সেটা হবে 25, আবার -5 সেটার বর্গ করে দিলে হবে 25। তাহলে মাইনাস আসার কোনো সুযোগ কিন্তু নাই, মাইনাস আসার কোনো সুযোগ কিন্তু নাই। তখন গণিতবিদ অয়লার চিন্তা করলেন যেহেতু মাইনাস আসার সুযোগ নাই, তাহলে মাইনাস আসার একটা সুযোগ করে দেওয়াটা জরুরি। তখন তিনি চিন্তা করলেন এই জায়গাটা লেখা যায় -1 ইন্টু হলো 25, তাহলে তো বাবা আর কোনো সমস্যা নাই, এই আর কোনো সমস্যা কিন্তু নাই। তখন লেখা যাবে -1 ইন্টু হলো 5। এই যে সেই দেখেন জিনিসটা আসছে, এই হলো মাইনাস, এটা বাস্তব সংখ্যা, এর √ আমি নিশ্চয়ই দ্বিতীয় রুলসটা শিখাইছিলাম, ঋণাত্মক বাস্তব সংখ্যার বর্গমূল হচ্ছে অবাস্তব, ঋণাত্মক বাস্তব সংখ্যার বর্গমূল হচ্ছে অবাস্তব, ঋণাত্মক বাস্তব সংখ্যার বর্গমূল হচ্ছে অবাস্তব। ইনশাল্লাহ ক্লাস করে দেন। যদি এরকম চমৎকার ক্লাস আপনি অন্য কোথাও পান, চ্যালেঞ্জ করে গেলাম, আজকে 22 বছর ক্লাস দিচ্ছি, আমার ক্যারিয়ার এক্সপার্টে আপনার আশা লাগবে না। আর যদি এরকম চমৎকার ক্লাস এখানেই পান ক্যারিয়ার এক্সপার্টে, তাহলে অবশ্যই আপনি ক্যারিয়ার এক্সপার্টে আসবেন। এটা আমার দাবি আপনার কাছে, এটা আপনার দাবি আপনার কাছে। এটাকে আমরা লিখতে পারি হচ্ছে I² খুব খেয়াল করেন, I² তার হচ্ছে √ ইন্টু হলো 5, লেখা যাবে 5i। তাহলে অয়লার কি বললো? অয়লার বললো যে I² এর মান হচ্ছে -1, I² এর মান কি -1, I² এর মান কি -1। তখন যখন আপনি রুট করবেন দুই পাশে, এখানে I² তাকে রুট করলেন, -1কে রুট করলেন, তখন এটা হয়ে যাবে I, এটা হয়ে যাবে √1। এই হলো সেই কথা। এই যে উৎপত্তি বলেছিলাম না যে ঋণাত্মক বাস্তব সংখ্যার বর্গমূল, এই হলো ঋণাত্মক, এই হলো বাস্তব সংখ্যা তার বর্গমূল, এটা মানে I, এটাই হচ্ছে অবাস্তব সংখ্যার উৎপত্তি। একটা হাততালি পাওয়া উচিত কিনা, একটু চ্যালেঞ্জ করে পড়ে গেলাম। যারা এখানে ক্লাসে উঠছেন কয়জন লোক জানতেন যে এভাবেই বা অবাস্তব সংখ্যার উৎপত্তি হয়? একটু কাইন্ডলি কথা বলবেন, কয়টা লোক জানতেন যে এভাবেই অবাস্তব সংখ্যার উৎপত্তি হয়? একটু সত্য কথাটা আপনার থেকে পেতে চাই। কয়জন লোক জানতেন যে এভাবেই অবাস্তব সংখ্যার উৎপত্তি হয়? লেখা যদি বুঝে থাকেন কাইন্ডলি একটু ডান লিখবেন, যদি বুঝে থাকেন কাইন্ডলি একটু ডান লিখবেন। ক্লিয়ার কিনা? একদম ক্লিয়ার কিনা? কথা বলবেন অবাস্তব সংখ্যার উৎপত্তি আপনি বুঝছেন কিনা, অবাস্তব সংখ্যার উৎপত্তি কোত্থেকে, ক্লিয়ার কিনা? একটু কি শেয়ার করে দেওয়া যাবে না বন্ধু বান্ধবকে? আরও অনেক লোক ক্লাসটা দেখুক। একটু কি এটা একটু রিয়াকশান ইউজ করা যায় না? একটু রিয়াকশান ইউজ করা যায় কি না? ওকে, এখন দেখেন অবাস্তব সংখ্যার যে যোগ, অবাস্তব সংখ্যার যে যোগ বিয়োগ, এটা সাধারণ নিয়মে হয় না। অর্থাৎ একটা কথা যে অবাস্তব সংখ্যার যোগ বিয়োগ সাধারণ নিয়মে হয় না। অবাস্তব সংখ্যার হিসাব সাধারণ নিয়মে হয় না। একটা উদাহরণ দেখি, √8 ইন্টু √2, এটি 41তম বিশেষ পরীক্ষায় আসছে, এটা 41তম বিশেষ পরীক্ষা আসছে। দেখেন এইটা থাকলেই ছেলেমেয়েরা কী করছে, জাস্ট দুইটা গুণ করে দিয়ে বসাই দিয়েছে, জাস্ট কী করছে, দুইটা গুণ করে বসাই দিছে। তাহলে এটা কত হবে গুণ করলে? যে এটা গুণ করলে রুটের মধ্যে নিয়ে আসছে -8 ইন্টু -2, তাহলে গুণ করলে হয়েছে 16, অ্যান্সার বানিয়েছে 4। আপনি একদম কমপ্লিট ফেল করছেন, এইটা কিন্তু এটা অ্যান্সার না। এবং এক্সামিনাররা কী করেছে, প্রথম অপশানটাই সাইড দিয়েছে যেন অ্যান্সার আপনি ভুল না করেন। তাইলে কি মজা কিনা? অ্যান্সার কিন্তু এটা না। কেন না সেটার ব্যাখ্যাটা আমি এখন দিব। আমরা জানি যে সাধারণ এদের হিসাব কিন্তু সাধারণ হয় না। তাহলে -8 যে আছে এটাকে কী লেখা যাবে? -1 ইন্টু 8। একইভাবে এখানে লেখা যাবে -1 ইন্টু হচ্ছে 2। তাহলে এখানে এই -1 বাইরে চলে আসলো, আর এখানে √8 থাকলো, ইন্টু এই -1 বাইরে চলে আসলো, এই √2 থাকলো। 2 -1 এক জায়গায় করেন, তাহলে কী হবে? -1 ইন্টু -1 তার √, আর এখানে 8 × 16 তার √। তাহলে -1 কী হয়ে যায়? দেখেন এই জায়গাটা -1 মানে I² ইন্টু কিন্তু I², খেয়াল করে দেখেন, তাহলে হবে সমান 4, এটা হলো 4, সরি এটা হলো যে ইন্টু থাকবে 4, এটা I² মান একটু দেখেন, I² ইন্টু I², একটা I² বাইরে আসবে, ইন্টু হবে 4, তাহলে এটা -4 হয়ে যাবে অ্যান্সার। তাহলে আপনি দেখেন নর্মালি যেভাবে করলে 16 আসতেছিল, এই 16 কিন্তু এখানে আসবে না,
এই 16 কিন্তু এখানে আসবে না, তার মানে অবশ্যই আপনাকে এই 16 কিন্তু এভাবে আসবে না, আপনাকে অবশ্যই এভাবে ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে এটা অ্যান্সার কিন্তু -4। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তাহলে নর্মাল যোগ বিয়োগে কিন্তু করা যায় না, নর্মাল যোগ বিয়োগ কিন্তু করা যায় না। আমরা কতগুলো ম্যাথ একটু দেখবো না তার আগে। তাহলে বাকি এইগুলো ছাড়া বাকি যত সংখ্যা আছে সব সংখ্যা কি মূলদ সংখ্যা, সব সংখ্যা কি বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা দুই প্রকার, মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। আর অবাস্তব সংখ্যার কিন্তু আমরা দেখেছি কোনটা অবাস্তব, সেটা কিন্তু একটু আগে দেখেছি। এখন আমরা কি দেখছি, আমরা দেখছি হচ্ছে কি যে বাস্তব সংখ্যা দুই প্রকার, কী কী, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। তাহলে মূলদ ছাড়া বাকি সকল সংখ্যা কি অমূলদ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ নয় এমন স্বাভাবিক সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা, যেমন √3 √2। আর দশমিকের পরে যদি ভিন্ন ভিন্ন অসীম আকারে আসে সেটা হলো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা চেনার উপায় হলো দুইটা, অমূলদ সংখ্যা চেনার উপায় হলো দুইটা। এক নাম্বার উপায় হচ্ছে যে যদি কিনা একটা মৌলিক সংখ্যা থাকে তার বর্গমূল, এটা অমূলদ। দুই নাম্বার হচ্ছে দশমিকের পরে 3.1416 আসতেই থাকলো। এই দুইটা জিনিস কি দেখলাম যে যদি কিনা একটি হচ্ছে ভেতরে একটা আপনার হলো যে ভেতরে যদি একটা থাকে, আপনার হলো যে একটা প্রাইম নাম্বার থাকে, তার বর্গমূল অমূলদ। আর হচ্ছে দশমিকের পরে অসীম ভগ্নাংশ হলে সেটা অমূলদ। এই দুইটা বাদ দিয়ে বাকি যত সংখ্যা পাবেন সকল সংখ্যা কিন্তু অমূলদ সংখ্যা। একটা বিষয় মনে রাখি, পাইয়ের মান একটি অমূলদ সংখ্যা, কিন্তু 22/7 কিন্তু মূলদ সংখ্যা। কারণ কি, কারণ আমি একটু পরে ব্যাখ্যা দিচ্ছি, এই ব্যাখ্যাটা একটু পরে দেই, খুবই মজা পাবেন। দেখেন তাহলে সকল কনস্ট্যান্ট টার্ম, যত রকম কনস্ট্যান্ট টার্ম পাবেন সকল কনস্ট্যান্ট টার্মই কিন্তু হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে পাই সমান 3.1416 চলতেই থাকবে, তাই এটি অমূলদ সংখ্যা। খুব খেয়াল করবেন, তাই এটি অমূলদ সংখ্যা। কিন্তু পাইয়ের মান যখন পাইয়ের মান না, শুধু 22/7 এটি কিন্তু আমার মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা, তার কারণ বলি। মূলদ সংখ্যা চেনার এক নম্বর উপায় হলো একে p/q আকারে প্রকাশ করা যায়। প্রথম কথা, p/q আকারে প্রকাশ করা যায়। দুই নম্বর কথা, p আর q হচ্ছে সহমৌলিক সংখ্যা, p আর q সহমৌলিক সংখ্যা। এবং তিন নাম্বার হচ্ছে p > 1 আর q ≠ 0। এই তিনটা কন্ডিশন মেনে চললেই সেটা হলো মূলদ সংখ্যা। আমি এই কথাগুলো আরেকবার বলবো, আপনারা ক্লাসটা আরেকবার দেখে নেবেন, দেখে নিলে নইলে ক্লাসটা কিন্তু এমনি অনেক বড় হয়ে যাবে। তাহলে মূলদ সংখ্যা চেনার উপায় কি কি ভাই? মূলদ সংখ্যা চেনার উপায় হলো এটাকে p/q আকারে প্রকাশ করা যায়। p আর q সহমৌলিক সংখ্যা। সহমৌলিক কোনটা রে ভাই? সহমৌলিক হচ্ছে এমন দুটি সংখ্যা, যেমন 15 আর 7। এটার মধ্যে দেখেন 15কে ভাঙলে হয় 15 উৎপাদক 15, তারপর 5 3 1। 7কে ভাঙলে হয় 7 আর 1। এ দেখেন 1 ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক নাই। তাহলে এমন দুটো সংখ্যা যাদের মাঝখানে 1 ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক নাই, সেটাকে বলা হয় সহমৌলিক সংখ্যা। এমন দুটি সংখ্যা যাদের 1 ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক নাই, সেটাকে বলা হয় সহমৌলিক সংখ্যা। এখন আমরা এইটা একটু দাঁড় করাই, 22/7। 22 যদি p হয় তাহলে আর 7 যদি q হয় তাহলে p/q আকারে প্রকাশ করা যায়, মিলে যায় প্রথমটা। p আর q সহমৌলিক, 22 আর 7 এর মাঝখানে 1 ছাড়া অন্য কোনো উৎপাদক নাই, এটাও মিলে যায়। p > 1, অবশ্যই 1 থেকে বড়, 7 কিন্তু 0 না। তিনটা কন্ডিশনে মিলে যায়, তাই 22/7 এটি মূলদ সংখ্যা। 22/7 এটি কি মূলদ সংখ্যা? 22/7 এটি কি মূলদ সংখ্যা? তবে কথা হলো যে 22/7 তো মূলদ সংখ্যা। সব থেকে মজার কথাটা হলো যে যদি কিনা এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, যখন পাই এর মান 22/7 তখন একটা প্রায় লেখা থাকে। প্রায় মানে এক্স্যাক্টলি অ্যাকুরেট মান না, 3.1416 আসতেই থাকবে। আর শুধু 22/7 এটি কিন্তু প্রায় লেখা থাকে না, তাই এটি হলো মূলদ। আর যখন কিনা পাইয়ের মান 22/7 তখন এটা অমূলদ। এই দুটা পার্থক্য খুব ভালো করে মাথায় নিয়ে নেবেন। শুধু 22/7 হচ্ছে মূলদ সংখ্যা, আর পাইয়ের মান যখন 22/7 তখন এটি অমূলদ সংখ্যা। একটু ক্লিয়ার কিনা কথা বলেন। দেখেন তো অনেকগুলো জিনিস পরিষ্কার হচ্ছে কিনা। এইটা শেখা বা এইগুলো মাথায় নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাস থেকে আপনি বিশেষ পরীক্ষায় একটা প্রশ্ন কমন পাবেন। আমরা একটু চলে যাব হচ্ছে কোশ্চেন সলিউশনে। আমরা বলেছিলাম আপনাদেরকে যে আপনাদেরকে আমরা
চমৎকার করে নোট সাজিয়ে দিয়েছি। এই হলো আমার কোশ্চেন সলিউশন। একটু দেখেন নিচের কোনটি বাস্তব সংখ্যা, খুব খেয়াল করবেন। আমরা প্রথম কোশ্চেনটা খেয়াল করব, নিচের কোনটি বাস্তব সংখ্যা, নিচের কোনটি দেখেন √2 -5 3 এবং সবগুলো কি বাস্তব সংখ্যা, তার অ্যান্সার হবে সবগুলো। এখানে দেখেন যদি এরকম থাকতো মাইনাস এর মধ্যে এরকম, তাইলেই কিন্তু এটা অবাস্তব হইতো। মাইনাস তো নাই, শুধু √2 আছে, খুব খেয়াল করবেন। -5 সিম্পল কথা, এটা বাস্তব সংখ্যা। 3/4 বাস্তব সংখ্যা, সুতরাং অবাস্তব হওয়ার কোনো সুযোগ নাই। ওকে, তারপর দেখেন 2 নম্বর কোশ্চেন, দেখেন 2 নম্বর। কোশ্চেন কি আছে, নিচের কোনটি অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা কি বলেছিলাম ভাই? অমূলদ সংখ্যা চেনার উপায় হলো এই 3 একটা মৌলিক সংখ্যা, তার রুট ওভার। বলেছিলাম যে মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ, মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ, মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ, মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ। কি মজার কি না? একটু কথা বলবেন, দেখেন দেখলেই অ্যান্সার বের করা যাচ্ছে না। মৌলিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। 64 এর মান কত? সিম্পল কথা, নর্মাল কোশ্চেন, √64 মানে হচ্ছে 8। এরা এমনি দিছি, বাট সবাই জানেন রুট কোন ধরনের সংখ্যা। একটু দেখেন এই 0.75 এটাকে লেখা যায় 75/100 মানে 3/4 ভগ্নাংশ, তাহলে অবশ্যই এটি মূলদ সংখ্যা। ভগ্নাংশ তাইতে কী হবে? অবশ্যই মূলদ সংখ্যা। সিম্পল ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তাই এটা কিন্তু মূলদ সংখ্যা। আপনাদের কাছে কিন্তু লেকচার শিট দিয়েছি, লেকচার শিট দেখলেই কিন্তু পারার কথা, একবারও ভুল হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। প্র্যাকটিস করলে, ম্যাথ প্র্যাকটিস করলে কি হয়, আপনাদের কনফিডেন্স লেভেলটা বাড়ে। যদি ম্যাথ প্র্যাকটিস করেন তাহলে কনফিডেন্স লেভেলটা বাড়ে। কোনটি অমূলদ? একটু দেখেন কোনটি মূলদ সংখ্যা, ভগ্নাংশ খুঁজেন কোথায় আছে, কোনটি দেখেন কোথায় ভগ্নাংশ আছে। 7/9 এটা অ্যান্সার পারা যাবে। এই √11 না, পাই না, √5 না, সবগুলো অ্যান্সার না, কারণ 5 একটি মৌলিক সংখ্যা, তার রুট তাহলে অমূলদ। পাইয়ের মান অমূলদ, √11 একটি মৌলিক সংখ্যা, সুতরাং তার রুট এটাও অমূলদ। সুতরাং একমাত্র 7/9, যেটাকে 7/9 একটু আগে শিখলাম যে এটা হলো পি, এটা হলো কিউ। তাহলে কি শিখেছিলাম? p/q আকারে প্রকাশ করা যায়, অবশ্যই যায়। এবং 7 p এর থেকে 1 থেকে বড়, 0 থেকে এটা করা যায় সহমৌলিক, সুতরাং অ্যান্সার হচ্ছে 7/9। এটি কিন্তু মূলদ সংখ্যা। পাই কি? পাই একটি অমূলদ সংখ্যা, একটু আগে দেখেছিলাম পাই একটি অমূলদ সংখ্যা। এটি 26তম বিশেষ পরীক্ষায় আসছে। পাই একটি, নিশ্চয়ই বুঝছেন। তাহলে আপনাদের কাজ হলো কি? আপনাদের কাজ হচ্ছে যে এখানে যে টোটাল, এখানে টোটাল ওই আমি কিন্তু কিছু ম্যাথ করে দিয়েছি। যেমন দেখেন এখানে 13 নম্বরটা কিন্তু একটু করে দিয়েছি, খেয়াল করে দেখেন। আপনার কাজ হলো যে এখানে শুধুমাত্র এই যে এই 15 নম্বর ম্যাথটা আমি করে দেবো, এটা আপনি পারবেন না, এই ম্যাথটা আমি করে দেবো। 15 নম্বরটা এটি আসছে 44তম বিশেষ পরীক্ষায়। এবার এটার মান -i, এটা করে দেবো। বাকি সবগুলো কোশ্চেন, এখানে 20টা কোশ্চেনই কিন্তু আপনি পারবেন, এর বাইরে কোনো ম্যাথ কিন্তু শিখতে হবে না ইনশাল্লাহ। একটু দেখেন। এবং তারপরে ফাইনালি যেটা করেছি, পরীক্ষায় বারবার আসে এই বিষয়গুলো, কি তথ্য জানার দরকার, সেই তথ্যগুলো আমি একটু এক জায়গায় করে দিচ্ছি এইটার মধ্যে। এইটুকু তথ্য একটু মনে রাখবেন। আমরা ওই ম্যাথটা একটু করে দিলে কিন্তু ক্লাস শেষ। সেটা হলো কি, i to the power -49 এটার ভ্যালু বের করতে বলছে। এটা সমান কত? এটা 44তম বিশেষ পরীক্ষা আসছে। একটা বিষয় একটু বলে দেই, সেটা হলো যে i² এর মান কি হবে। দেখেন তো i² এর মান কিন্তু -1। তাই এটাকে বর্গ করলে তাহলে i², এটাকে বর্গ যদি করেন তার -1 এর বর্গ হয়ে যাবে। তার মানে i to the power 4, তার মান কিন্তু 1 হয়ে যাচ্ছে। তাহলে i to the power 4 তার মান 1, এটা মনে রাখি। i to the power 4 তার মান 1, এইটা একটু মনে রাখি। i to the power 4 তার মান একটু মনে রাখি। তাহলে প্রথম কথা, এটাকে কি লেখা যাবে? এটাকে লেখা যাবে 1/i to the power 49। এটাকে লেখা যাবে 1/i to the power 48, 1/i to the power 48। এটাকে লেখা যাবে 1/i to the power 48 ইন্টু হচ্ছে i, 48 আর 49। তাহলে এটাকে লেখা যায় 1/i to the power 4 তার to the power 12 ইন্টু হলো i। একটু দেখেন, ইন্টু হলো কি i, এটা লেখা যায়। তারপরে কি লেখা যাবে? তারপর লেখা যাবে হচ্ছে 1/i to the power 4 মান 1, তাহলে 1 to the power 12 ইন্টু হলো i। তাহলে কি লেখা যাবে? এটার মান 1, তাহলে 1/i থাকে, নিচে i রাখা যাবে না। তাহলে উপরে একটা i আর নিচে একটা i, তাহলে নিচে আরও একটা i হয়ে যাবে। উপর নিচে আমি i দিয়ে গুণ করলাম, উপর নিচে আমি জাস্ট i দিয়ে গুণ করে দিলাম। উপরে একটা i গুণ করলাম, নিচে একটা i আমি গুণ করে দিলাম। উপরে একটা i গুণ করলাম, নিচে একটা i আমি গুণ করে দিলাম। তাহলে কি হবে? উপরে থাকবে i আর নিচে হবে i²।
আই স্কোয়ার মান -1, তাহলে উপরে আই নিচে হচ্ছে -1, তাহলে লেখা যাবে -i। এই হলো অ্যান্সার। অ্যান্সার হবে কি -i। অ্যান্সার হবে কি বলেন -i। এই একটা ক্লাস থেকে 20টা ম্যাথ করবেন আর লেকচার শুটটুকু একটু দেখবেন, দেখলে আলহামদুলিল্লাহ আপনি 100% শিওর থাকেন যে আপনি ম্যাথটা একটা ম্যাথ কমন পাবেন। প্রথম থেকে একটু বলি, i⁻49 ছিল, আমরা যদি x⁻1 থাকে সেটাকে 1/x এমন লিখে সূচকের মতো করে, এখানে i⁻49 মানে আমি 1/i⁻49 লিখলাম, প্রথম কথা। দ্বিতীয় কথা, 49কে আমি সূচক আকারে i⁻48 × i লিখতে পারি। 48 আর 1 কি হয়ে যাবে, আবার 49 হয়ে যাবে। 48 আর 1 কি 49 হয়ে যাবে। i⁻48 মানে i⁻4 12, 4 12 48, শেষে i একটা আলাদা করলাম। i⁻4 এর মান কিন্তু 1, তাহলে 1 বসালাম আর i থেকে গেল। তাহলে এখানে 1/i থাকে, 1/i রাখা যাবে না, উপর নিচে i দিয়ে গুণ করলাম, নিচে i গুণ করলে i স্কোয়ার হয়, উপরে একটা i থেকে যায়। i স্কোয়ারের মান -1, তাহলে i/-1 মানে সেটা -i হয়ে লেখা যায় এটা। থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই প্রত্যাশা ব্যক্ত করে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।